জিহাদ সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া করে সিএনজি হাফিজের সাথে মিরপুর 10-এ বৈশাখী হোটেলে 714 নম্বর রুম ভাড়া করে। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। হাফিজের কাছে রক্ষিত 2টি পিস্তল আবির হাওলাদারের কাছ থেকে তার ম্যানেজার নাহিদ গ্যারেজে নিয়ে আসে। পিস্তলগুলো হাফিজ নিজ হাতে পার্টস খুলে গুলি লোড করে, কিন্তু এই সময় একটি মিসফায়ার হয়। বিকট শব্দ হলে তারা ওই দিন হত্যার পরিকল্পনা স্থগিত করে। কিন্তু পেশাদার খুনিরা ওই দিন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অজুহাতে হাফিজুল ইসলাম বাবুর অফিসের আশেপাশে পৌঁছে বাবুর চেহারা চিহ্নিত করে ও সিএনজি হাফিজের কাছ থেকে 50,000 টাকা অগ্রিম নিয়ে ওই দিন চলে যায়। পরবর্তীতে 23শে জুলাই 2026 তারিখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা সন্ধ্যার দিকে হাফিজের গ্যারেজে একত্রিত হয় এবং সিএনজি হাফিজের লোড করা পিস্তল 2টি নাইফের কাছ থেকে জিহাদ নিয়ে জিয়ারুলকে একটি পিস্তল এবং চঞ্চলকে একটি পিস্তল দেয়। পিস্তলগুলো নিয়ে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহ সহ আরও অজ্ঞাতনামা 2-3 জন হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার অফিসের সামনে অবস্থান নেয়। সিএনজি হাফিজের অপর কর্মচারী শাবিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেখে এবং আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করে এবং আলী হোসেন ঘটনা ঘটার পরবর্তীতে পুলিশি তৎপরতা এলাকার পরিস্থিতি সম্পর্কে আসামিদের নিয়মিত তথ্য দিয়ে অবগত করতে থাকে। ঘটনার দিন রাত অনুমান 11 ঘটিকার সময় হাফিজুল ইসলাম বাবু তার অফিসের সামনে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে অপরিচিত লোকজনের সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা তাদের বাসা মিরপুর 10 বলে জানায়। এক পর্যায়ে হাফিজুল ইসলাম বাবু তার নেতাকর্মীরা অপরিচিত দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত জনগণ ধাওয়া করে অস্ত্রধারী সন্ত্রাসী চঞ্চলকে অস্ত্রসহ আটক করে এবং কাফরুল থানায় সোপর্দ করে। উক্ত গোলাগুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় এবং সহ্য বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা ঘটার পরে আমি পূর্বে উল্লেখ করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মিডবি বিভাগ যৌথভাবে কাজ করে 7 জন আসামিকে গ্রেপ্তার করে, অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার মূল পরিকল্পনাকারী চিহ্নিত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন করে। ধন্যবাদ সবাইকে। ওটা তো আলাদা একটা ঘটনা, ওটা ঘটনা, এই ঘটনার সঙ্গে অন্য কিছু নাই। আর যেটা আপনি বলছেন যে রাজনৈতিক নেতৃত্ব ধরবেন, আমি মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল নাই। রাজনীতি দেশে অনেকেই করতেছে, অনেক নেতা আছে। রাজনীতি একটা মানে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পলিটিক্যাল পার্টি থাকবে, যারা পলিটিক্স করবে, রিয়েল পলিটিক্স, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করবো না। যে এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সেটির এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা, হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তার ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। এতে প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। অবশ্যই ভাই, যে কয়টা ঘটনা ঘটছে, কিছু ঘটনা তো আমরা চেষ্টা করি যে আমাদের কাছে তথ্যপত্র আসলে যেটা ঘটনা ঘটার পূর্বে আমরা প্রিভেনশন ব্যবস্থা নিয়ে আসে এবং এই ব্যাপারে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার এর আগে আমরা করেছি। আর ঘটনা ঘটে গেলে, যে কয়টা ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, যারা জড়িত ছিল, তাদেরকে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনার নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। মামলা তারাও চার্জশিটভুক্ত হবে, তাদেরকেও অনেকে অ্যারেস্ট করেছে। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। মিড লেভেলের যারা আছে, তারা সবসময় চেষ্টা করে যে একটা দলভুক্ত বা একটা ব্র্যান্ডিং হওয়ার জন্য এরকম নামের ব্যবহার আমরা অনেকবারে দেখেছি। আমি আবারও বলতেছি যে তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাক, তাকে আমরা আইনের আওতায় নিয়ে না। রাজনৈতিক পরিচয় হারা যাওয়ার কিছু না। এখানে জানেন যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। আমি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছি। আমি সেই জন্য বলতেছি যে রাজনৈতিক ছত্রছায়ায়
কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করবো না। এখানে যে দুই ব্যক্তির নাম এসেছে আমি কিন্তু নির্দ্বিধায় তাদের নাম বলেছি, তাদের জড়িত তাদের বলেছি এবং তাদের গ্রেপ্তার করবো, এটাও আমরা বলেছি। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। এই রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে অপরাধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করবো না। এখন কিছু পাইনি, আপনারা জানেন যে 3 দিন আগেকার ঘটনা, আসামি অ্যারেস্ট করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। আমরা আপাতত এটাই পেয়েছি যে এখানে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য এটা নিয়ে না। এখন পর্যন্ত আমরা সিএনজি হাফিজকেই পেয়েছি। এর কারণে হয়তো ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, গ্রেপ্তার করতে, জিজ্ঞাসাবাদের যদি কারো নাম আসে, অবশ্যই আমরা তাকেও আইনের আওতায় নিয়ে আসবো। আমরা এভাবে জেনেছি 50,000 টাকা এর আগে যেদিন অ্যাটেম্প নিয়েছিল সেদিন দেওয়া হয়েছে, আর এইবার শুধু হোটেল ভাড়াটারা এগুলো দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার এইগুলো খরচ করা হয়েছে। একটা অস্ত্র উদ্ধার হয়েছে, আর একটা অস্ত্র বাইরে আছে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি উদ্ধার করতে। আমরা যেহেতু অস্ত্র উদ্ধার করতেছি, সোর্স জেনেই তো অস্ত্র উদ্ধার করতেছি। অস্ত্রটা উদ্ধার করলে জানা যায় যে এটা লাস্ট রিসোর্সটা কোথায় বা কোথা থেকে আসছে, এটা আমরা জানতে পারতেছি। এখানে যেটা বললাম যে অস্ত্র উদ্ধার হলো, সেই লোকটা আসলে কোন ব্র্যান্ডিং এ অস্ত্র উদ্ধার করতেছে বা কে, আপনি বললেন যে তারা বিদেশে আছে। আমার অস্ত্রটা যে ক্যারি করতে হবে, অস্ত্র ইয়েটা একটা পজিশন থাকতে হবে। এখন বিদেশ থেকে একটা লোককে যদি আমি বলি যে বিদেশ থেকে উনি এসে আপনাকে আমাকে অস্ত্র দিয়ে গেছে, এটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে যার কাছ থেকে আমরা অস্ত্রটা রিকভারি করছি বা যে ব্যবহার করছে, তার সেই পর্যায়ে অস্ত্র যেহেতু উদ্ধার হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, ব্যবহারকারী বা ক্যারিয়ার, এটা তো তাদেরকে আমরা গ্রেপ্তার করতেছি, কেউ আইনের আওতায় নিয়ে আসতেছে। এখানে তো কাউকে হাইড করার কোনো প্রশ্ন আসে না।